হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি, স্বপন কুমার বিশ্বাস। 2026-এ ম্যাথের যে কোশ্চেনগুলো পড়েছে তার এমসিকিউ, তার শূন্যস্থান পূরণ, তার ট্রু অ্যান্ড ফলস নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও করেছি। যদি না দেখে থাকো অবশ্যই তোমরা সেটা দেখে নিও। এই পর্যায়ে এসএকিউ নিয়ে আলোচনা করব। এসএকিউ 12টা কোশ্চেন থাকে, 10টা উত্তর দিতে হয়, 10 দুগুণে 20 নম্বর। আমি এই ভিডিওতে তোমাদের প্রথম 6টি অঙ্ক, 4 দাগের রোমান 1, রোমান 2 এই করে করে 6 পর্যন্ত তোমাদের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। খুব সহজভাবে, নির্ভুলভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটা শুরু করার আগে বলি, তোমরা যদি ভিডিওতে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। শুরু করা যাক। এসএকিউ প্রথম 6টি অঙ্ক 2026-এ পড়ে মাধ্যমিকে এসেছে, এমন 6টি অঙ্ক করছি, পরপর দেখতে থাকো। 1 নম্বরের অঙ্কটা দেখো, 4-এর রোমান 1। এ ও বি যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি লভ্যাংশ হিসাবে 3,030 টাকা পেল। এর লভ্যাংশ কত? তাহলে দেখো, প্রত্যেকে কিন্তু 6 মাসের জন্য টাকাটা খেটেছে। এর 15,000 টাকা, বি 45,000 টাকা। দেখো, দুজনে যদি সমান সময়ের জন্য খাটে তাই মূলধনের যে অনুপাতটা সেটা অবশ্যই লভ্যাংশ অনুপাতের সঙ্গে সমান হয়ে যায়। এখন এরা 6 মাস ধরে খেটেছে, তাহলে এর 15,000 টাকা 6 মাসের জন্য খাটে। তাহলে সেই বছরের শেষে যে লভ্যাংশ হয় সেটা যদি 1 মাসে পেতে চায় তাহলে এর মূলধনের প্রয়োজন হবে কত? 15,000 গুণ 6। এইভাবে আমরা এ ও বি এর ক্রমান্বয়ে বার করতে থাকছি। দেখো, বছরের শেষে এর লিখব, বছরের শেষে যে লভ্যাংশ, বছরের শেষে যে লাভ লেখো, পাওনা হয় তা 1 মাসে পেতে গেলে এর প্রয়োজন হতো কত টাকা? ও কত টাকা এনেছে? ও এনেছে 15,000 টাকা। তাহলে 15,000 গুণ 6 মাসের জন্য খাটছে, তাহলে হচ্ছে 15,000 গুণ 6 সমান হচ্ছে 90,000 টাকা। তাহলে বি এর প্রয়োজন হতো কত? তাহলে বি কত টাকা এনেছে? 45,000 গুণ 6। তাহলে 3টে 0, 5 ছক 30, 4 ছক 24, 27, 2,70,000 টাকা। তাহলে এদের প্রয়োজন হতো, এবং এই টাকা তারা যে লাভ হবে এই অনুপাত তারা ভাগ করে নেবে। তাহলে কত লাভ হবে জানি না, তাহলে লিখব, ধরি বছরের শেষে লাভ হয় সমান x টাকা। তাহলে এই টাকাটা তারা এই অনুপাতে ভাগ করে নেবে, তাহলে এই মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে অতএব এ ও বি এর মূলধনের অনুপাত কত? তাহলে বছর শেষের মূলধনের অনুপাত কত হচ্ছে? এটা লাভ ভাগ করে নেবে এই টাকাটা। তাহলে 90,000 ইস্টু 2,70,000 একই হবে। দেখো, এখানে 1:3, তাহলে এখানে হচ্ছে 1:3। তাহলে লাভ হচ্ছে, যদি x টাকা লাভ হয় তাহলে এই লাভ কত পাচ্ছে? তাহলে দেখো, অতএব x টাকা থেকে এর লভ্যাংশ
এ এর লভ্যাংশ, তাহলে এর মূলধনের ভাগানুপাত কত? 1/4 ইন্টু এক্স সমান সমান x/4। আর বি এর লভ্যাংশ হতো কত? বি এর লভ্যাংশ হচ্ছে 3/4 গুণ এক্স সমান সমান 3x/4। এইবার কিন্তু বলেছে যে 3030 টাকা বিয়ের লভ্যাংশ, তাহলে এই বিয়ের লভ্যাংশের সঙ্গে এটা সমান করে দেবো। তাহলে প্রশ্নানুসারে 3x/4 সমান সমান 3030। তাহলে বা এক্স সমান সমান কত হচ্ছে? 3030 গুণ 4 ডিভাইডেড বাই 3, তাহলে হচ্ছে 1000, তার মানে হচ্ছে 40 টাকা। তাহলে মোট লাভটা কত হচ্ছে? 4040 টাকা। এক্সে কত রয়েছে? লাভ। তাহলে আমার চেয়েছে কি? আমার চেয়েছে এর লভ্যাংশ কত। তাহলে অতএব এ এর লভ্যাংশ কত টাকা? কেন এর লভ্যাংশ হচ্ছে x/4, তাহলে 4040 ডিভাইডেড বাই 4, তার মাঝে 1010 টাকা। আমি কিন্তু সঠিক ওয়েতে করেছি, বিভিন্নভাবে করা যায়। আমি এখানে লিখতে পারি আরেকভাবে, যেহেতু দুজনের টাকা সমান সময়ের জন্য কেটেছে, অতএব মূলধনের অনুপাতটা হলো লভ্যাংশের অনুপাত। তাহলে সেটা কি হবে? সেটা 1:3। তাহলে ধরি লভ্যাংশ বিয়ের ক্ষেত্রে 3x, তাহলে 3x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 3000। তাহলে এক্স সমান কত? 1010। তাহলে এর এক অংশ হলে এক অংশটা হচ্ছে 1010, এই 1010ই উত্তর হবে। তুমি যেভাবে করো, তবে আমি মনে করি এইটাই হচ্ছে সঠিক পদ্ধতি, সঠিক নিয়ম, এইভাবে তোমরা করবে। আশা করছি 4-এর 1-একটা তোমরা বুঝে গেছো। এবার 2 নম্বর অঙ্কটা দেখো। এবার 2 নম্বর দেখো, এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এপি সমান 4 সেমি, কিউসি সমান 9 সেমি, পিবি ইজ ইকুয়াল টু এ কিউ হয়, তাহলে পিবি এর মান কত? তাহলে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল, তাহলে হচ্ছে এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এ বি সি। এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা কি বলেছে? এই সমান্তরাল সরলরেখা বলেছে এবি এবং এসি বাহুকে যতক্ষণ পি ও কিউ বিন্দু ছেদ করেছে। এটা হচ্ছে পি এবং হচ্ছে কিউ। আর কি দিয়েছে? যদি এপি সমান 4, এপি মানে এটা 4, আর কিউসি সমান 9, কিউসি মানে সমান 9। আর কি বলেছে? এই পিবি সমান এ কিউ, তাহলে পিবি মানে এইটা সমান এইটা, এরকম করে নিলাম, তাহলে এর সঙ্গে এটা সমান হচ্ছে। তাহলে পিবির মান কত? এই পিবির মান চেয়েছে। আমরা থ্যালাসের উপপাদ্য সূত্র কি জানি? যে কোনো ত্রিভুজের তৃতীয় বাহু সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সেই সমান্তরাল সরলরেখা ত্রিভুজকে দুটি সমানুপাতে বিভক্ত করে। তাহলে লিখব, যেহেতু ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ বিসি বাহুর সমান্তরাল সরলরেখা পি কিউ অপর দুই বাহু এইভাবে লিখতে হবে, কিন্তু অপর দুই বাহু এবি ও এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে লিখব, অতএব থ্যালাসের নামটা উল্লেখ করতে হবে। থ্যালাসের উপপাদ্য
অনুযায়ী লিখব এপি বাই পিবি ইজ ইকুয়াল টু এ কিউ বাই কিউসি। এই দুটি বাহুর অনুপাত, এই দুটি বাহু এই বাহুর অনুপাত এই বাহুর অনুপাত দুটো সমান হচ্ছে, সমানুপাতে থাকছে। তাহলে মানটা ফেলে দিই। তাহলে বা এপি বলেছে কত 4 ডিভাইডেড বাই পিবিটা রাখছি সমান সমান, আমার যেহেতু পিবির মানটা চেয়েছে তাহলে একিউ জায়গা পিবি সমান সমান একিউ যদি হয় তাহলে একিউ জায়গা আমি পিবিটা ফেলে দিই, ডিভাইডেড বাই কিউসি কত বলেছে 9। তাহলে অতএব ক্রস গুণ করছি, পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 লম 36 বা পিবি ইজ ইকুয়াল টু রুট ওভার 36 সমান সমান 6 সেমি। তাহলে পিবির মান চেয়েছে, পিবির মান হচ্ছে 6 সেমি। আশা করছি তোমরা এটা বুঝে গেছো। লেখাটা কিন্তু এইভাবে করতে হবে, না হলে কিন্তু নাম্বার কেটে নিতে পারে। 3 নম্বরের দাগের অঙ্কটা দেখো। 3 নম্বরের দাগের অঙ্কটা দেখো, ও কেন্দ্রবৃত্তের এবি এবং সিডি জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। অ্যাঙ্গেল এ ও বি 60 ডিগ্রি, সিডি ইজ ইকুয়াল টু 6 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? যে প্রশ্ন ধরন যদি বলো, এতক্ষণে 4-এ 1 এবং 2 কিন্তু খুব সাধারণ মানে, এটা কিন্তু কঠিন কোশ্চেন বলা যায় না। এটা অ্যাভারেজ স্টুডেন্টরা কিন্তু এই অঙ্ক করতে পারবে, অন্তত 1-2। 3 নম্বর দাগে অঙ্কটা দেখো, এটাও কিন্তু সাধারণ মানের অঙ্ক, এটাও কিন্তু কঠিন অঙ্ক নয়। কিভাবে করছি দেখো। ও কেন্দ্রবৃত্তের ও, এটা ও। এইবার দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি যা, আচ্ছা বৃত্তটা সমান হয়নি, তাহলে এখানে একটা এবি একটা যা এবং সিডি একটা যা, এবি যা সিডি যা। হাতে আঁকা সমান সবসময় হবে কিন্তু নয়, শুধু দেখানো ব্যাপার। কেন্দ্র থেকে সমদূরবর্তী, যে ও কেন্দ্র, এখান থেকে এর যার দূরত্ব এখান থেকে এর দূরত্ব কিন্তু একই, ঠিক আছে। অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি, এটা এ এটা ও বি, এইটা কিন্তু 60 ডিগ্রি, এটা চাইনি মুছে দিচ্ছি, এটা কিন্তু 60 ডিগ্রি। বোঝা গেল। সিডি সমান 6 সেমি, এই যে সিডি এটা হচ্ছে 6 সেমি। আচ্ছা, যেহেতু দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, সুতরাং জ্যা দুটি মান সমান, এটা কিন্তু উপপাদ্য প্রমাণ করা যায়। তাহলে লিখব কি, যেহেতু দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে অতএব এবি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু 6 সেমি। বোঝা গেল। এখান থেকে দূরত্ব যদি এটা দূর সমান হয় তাহলে জ্যা দুটির মান কিন্তু সমান হবে, এটা উপপাদ্য প্রমাণ আছে, তোমরা সেটা এখানে প্রয়োগ করবে। তাহলে এটাও 6 সেমি। এইবারে দেখো ত্রিভুজ, এবার লিখবে ত্রিভুজ ও এ বি থেকে কি পাচ্ছি দেখো, ও এ ইজ ইকুয়াল টু ও বি লিখতে পারি। কেন লিখব, কেন এরা আছে একই বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তে কিন্তু ব্যাসার্ধ, তাহলে ব্যাকেটে লিখে দেবো একই বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেল কেন সমান, এটা একই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু ও এ ইজ ইকুয়াল টু ও বি হয় তাহলে বিপরীত কোণগুলোর সমান হবে, তাহলে অতএব অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি এ। বোঝা গেল কি, ও এ ইজ ইকুয়াল টু যদি ও বি হয়, মানে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তখন তার বিপরীত কোণ এইটা, এর বিপরীত কোণ এইটা, তাহলে এই দুটি কোণ পরস্পরে সমান হবে। দেখো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হতে 180 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা 3টি কোণ পাচ্ছি, তাহলে লিখব ও এ বি প্লাস ও বি এ প্লাস এ ও বি ইজ ইকুয়াল টু 60, এই 3টে কোণের মান কত হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। যেহেতু এই দুটি, তাহলে এইবার দেখো এটা তো 60 ডিগ্রি বলে দিয়েছে,
তাহলে এই দুটো কোণ মিলে কত হচ্ছে, ওএবি আর ওবিএ একটা কোণকে সমান করে, যেহেতু এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে যে কোনো একটা জায়গায় এই একটা কোণে মান ফেলে দিচ্ছে। তাহলে অতএব অ্যাঙ্গেল ওএবিটা রাখছি প্লাস ওবিএ মানে অ্যাঙ্গেল ওএবি, তাহলে ওএবি রাখছি প্লাস সমান সমান 180 ডিগ্রি মাইনাস এওবি কত 60 ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি। তাহলে বা এই ওএবি ওবি যোগ করলে কত 2, তা 2 ইন্টু অ্যাঙ্গেল ওএবি ইজ ইকাল টু 120 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল ওএবি ইজ ইকাল টু 120/2 সমান সমান 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ওএবি ইজ ইকাল টু 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ওবিএ তার সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে দেখো এই ত্রিভুজের তিনটি কোণে মান 60 ডিগ্রি। তাহলে তিনটি কোণের মান যদি সমান হয় তাহলে সমবাহু ত্রিভুজ, তাই নাকি? তাহলে লিখতে হবে যেহেতু ত্রিভুজ ও এ বি এর তিনটি কোণের মান সমান, অতএব ত্রিভুজ ওএবি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে ত্রিভুজের তিনটি কোণের মান সমান, তাই নয় কি? তাহলে তিনটি বাহুর মান সমান, সমবাহু ত্রিভুজ মানে কি তিনটি বাহুর মান সমান। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, তাহলে অতএব ওএ ইজ ইকাল টু ওবি ইজ ইকাল টু এবি। তাহলে এবি মান তো জেনে গেছি যে এবি ইজ ইকাল টু সিডি 6 সেমি, তাহলে ইজ ইকাল টু 6 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কোনটা, ওএ ওবি, তাহলে অতএব ব্যাসার্ধ সমান সমান 6 সেমি। এইভাবে কিন্তু ডিটেল লিখতে হবে। তুমি সবসময় জানবে পরীক্ষায় যখন তুমি করছো, তুমি কিন্তু মাস্টার, তখন তোমাকে স্যারকে ছাত্র ভেবে তোমাকে সেভাবে বোঝাতে হবে। ক্লাস করে স্যার যেমন তোমাকে ছাত্র ভেবে যেভাবে বোঝায়, পরীক্ষা হলে তোমাকে কিন্তু স্যারকে ছাত্র ভেবে তুমি মাস্টার সেইভাবে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। এটাই কিন্তু নিয়ম। আশা করছি অঙ্কটা বুঝে গেছো। এইবারে দেখো আইভি হচ্ছে যে tan থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 হলে tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটার মান কত। তাহলে দিয়েছে আমার কি tan থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 দিয়েছে। তাহলে এখান থেকে আমি কি বার করব, tan থিটা মানে কি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর কট থিটা মানে কি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা সমান সমান 2। এটা লসাগু করি, তাহলে লসাগু করলে কত হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এখানে করলে কস থিটা থেকে এখানে বাদ দিলে সাইন, মানে এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস এটা কত হচ্ছে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2। এবার ক্রস গুণ করব। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এটাকে এদিকে নিয়ে আসবো, দেখো সূত্র এসে যাচ্ছে। তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই নাকি কস স্কোয়ার থিটা মানে কসের হোল স্কোয়ার। তাহলে এটা যদি এ ধরি এটা বি ধরি তাহলে মাইনাস 2ab হয়ে যাচ্ছে। তাহলে সেই হিসাবে কি লিখতে পারি সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার। এটা তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করছি বুঝে গেছে। তাহলে এটা যদি বর্গ স্কোয়ার সমান এটা হয় সেটা লিখতে পারি কি, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব সাইন থিটা সমান সমান কস থিটা এদিকে নিয়ে যাচ্ছে, তাহলে সাইন থিটার মান কস থিটার সঙ্গে সমান। এইবারে দেখো কি বলেছে, এবার বলেছে tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটা
ট্যান মানে কি? সাইন থিটা বাই কস থিটা, তার হোল 7 থিটা, প্লাস এখানে কি লিখতে পারি? কস বাই সাইন থিটা লিখেছি কেন? তার হোল থিটা, এই হোল 7 থিটা, তাই নাকি? ও আচ্ছা, বলে লিখেছি সাইন থিটা বাই কস থিটা, কস থিটা বাই সাইন থিটা, থিটা মাইনে নাই 7। তাহলে সাইন থিটা সমান কস থিটা, তাহলে সাইন থিটার জায়গায় সাইন থিটা রাখছি, ডিভাইডেড বাই কস থিটার জায়গায় সাইন থিটা লিখব, তাই নাকি? 2⁻7 থিটা থাকবে না, প্লাস তাহলে কস থিটা সমান সাইন থিটা, তাহলে কস থিটা রেখে দিচ্ছি, ডিভাইডেড বাই সাইন থিটা মানে এই হচ্ছে কস থিটা, সাইন থিটা মানে কি? কস থিটা 2⁻7। তাহলে কেটে গেল তো এটা 1 প্লাস এটা কেটে গেল 1⁻7, 1⁻7 মানে 1 প্লাস এটাও 1, তার মানে 0। আনসার কত হবে? 2। বোঝা গেল? আশা করছি তোমাদের এই অঙ্কটা বোঝাতে পেরেছি। তোমরা বারবার প্র্যাকটিস করবে, অবশ্যই তোমাদের অঙ্কটা হবে। ভি নম্বর দাগের অঙ্কটা দেখো, এটা কনসেপচুয়াল অঙ্ক, একদম তোমাকে ভেবে উত্তর করতে হবে, একদম তোমার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। এটা কি হতে পারে? দেখো অঙ্কটা কি হতে পারে, যে এক্স ও ওয়াই ধনাত্মক বাস্তব রাশি, পজিটিভ নেগেটিভ নয় কিন্তু, সেক থিটা সমান সমান এক্স বাই ওয়াই হতে পারে কি? উত্তর সাপেক্ষে যুক্তি দেখাও। দেখো এটা সমকোণী ত্রিভুজ আঁকছি, সেক থিটা মানে কি? এটা যদি থিটা হয়, সেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি, এই তরিকা, অতিভুজ বাই ভূমি। বোঝা গেল? আর সমকোণী ত্রিভুজে বৃহত্তম বাহু কোনটা? অতিভুজ। তাহলে অপর দুটি বাহু হচ্ছে কিন্তু অতিভুজের মানটা সবচেয়ে বেশি। তাহলে সেক থিটা মান বলা মানে এটা কি? লবের মান সব সময় হরের চেয়ে কিন্তু বেশি হতে হবে। তাহলে তোমাকে প্রশ্ন করছি, খুব সিম্পল প্রশ্ন, 2 লাইনের অঙ্ক। দেখো বলেছে যে সেক থিটা সমান এক্স বাই ওয়াই হতে পারে কি? অবশ্যই হতে পারে। তখনই হতে পারে যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই হবে, এবং এক্সের মান এবং ওয়াইয়ের মান 0 হলে হবে না। তাহলে 0-র চেয়ে বেশি হতে হবে। তাহলে এক কথায় উত্তর লিখব যে সেক থিটা সমান সমান এক্স ওয়াই তখনই হতে পারে যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই হয়, এক্স গ্রেটার দ্যান ওয়াই হয়। কেন? সেক থিটা মানেই তো অতিভুজ বাই ভূমি, আর অতিভুজের মান সবচেয়ে বড় বেশি, সেই জন্য লবের মান হরের চেয়ে গ্রেটার দ্যান হবে। তাহলে লিখব যে সেক থিটা সমান সমান, সেক থিটা সমান সমান এক্স বাই ওয়াই হতে পারে যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই, অবশ্যই তারা 0-র চেয়ে বড় হতে হবে, গ্রেটার দ্যান 0 হতে হবে, এইটা লিখতে হবে। যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই গ্রেটার দ্যান 0 হয়, আর লেস দ্যান হলে তো হবে না। সুতরাং আমি অন্য কথা বলবোই না যে যদি এক্স লেস দ্যান ওয়াই হয় তাহলে এটা হতে পারে না। এই কথা আমার চেয়েছে হতে পারে কি, ইয়েস আর নো, এক লাইনে উত্তর। আমাকে একটা এঁকে দেখাতে হবে, আমাকে সেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি। আর আরেকটা লিখব, যেহেতু সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ, সুতরাং সেক থিটা মানে হচ্ছে লব গ্রেটার দ্যান হর হতে হবে। তাহলে সেক থিটা বাই এক্স ওয়াই তখনই হতে পারে যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, এক্স গ্রেটার দ্যান ওয়াই গ্রেটার দ্যান 0 হয়। ব্যাস এইটুকু উত্তর, আর এর বেশি উত্তর বলা সম্ভব নয়। 4-এর এটা কোনটা? এর বেশি উত্তর হবে না, 4-এ ভি। এবার 6-এর দেখো, এই ভিডিও শেষ অঙ্ক। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? এই অঙ্কটা কিন্তু সম্পূর্ণ বইয়ের থেকে হুবহু তুলে দিয়েছে, বলতে পারবে না এটা আমাদের কাছে খুব কঠিন অঙ্ক। এটা একদম সম্পূর্ণ বইয়ের অঙ্ক তুলে দিয়েছে। সুতরাং তোমরা করেছো, আশা করছি তোমরা জানো, তবু আমি এই ভিডিওতে তোমাদের সামনে আরও একবার উপস্থাপন
করছি। তাহলে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা অনুপাত 1:2। তাহলে লিখব, ধরি প্রথম চোঙের উচ্চতা সমান এইচ। এইচটা সাধারণ কমন ফ্যাক্টর, যদি 1h মানে এইচ, এবং দ্বিতীয় চোঙের উচ্চতা কত? 2h। দ্বিতীয় চোঙের উচ্চতা কত? 2h। ভূমির পরিধি বলেছে। চোঙটা কিন্তু ভূমিটা কি হয়? বৃত্তাকার। তার বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। তাহলে পরিধি, তাহলে লিখব, আবার লিখব যে প্রথম চোঙের ব্যাসার্ধ সমান r1, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ সমান r2। বোঝা গেল? এইটা ধরা হলো। এবার পরিধির অনুপাতটা বলেছে, এটা ধরে অঙ্কটাই করি। তাহলে পরিধিকে মানে কি? 2πr। তাহলে প্রথম চোঙের পরিধি কি? তাহলে প্রশ্নানুসারে লিখব, তাহলে প্রথম চোঙের পরিধি কি? 2πr। বৃত্তের পরিধি মানে কি? 2πr। তাহলে 2πr1 ডিভাইডেড বাই, এখানে কি আছে? 2πr2। সেটা কত বলেছে? সেটা বলেছে 3:4, মানে 3/4। বুঝতে পারছো? ভূমি মানেটা কি? বৃত্তাকার ক্ষেত্র। চোঙের দুটো ভূমি আছে, তারা হচ্ছে বৃত্তাকার ক্ষেত্র। বৃত্তাকার ক্ষেত্রে পরিধি কি? 2πr। তার প্রথম চোঙের ব্যাসার্ধ যদি r1 হয়, 2πr1 ডিভাইডেড বাই 2πr2 ইজ ইকুয়াল টু 3/4। তাহলে বা 2π কেটে যাচ্ছে, তাহলে r1 বাই r2 ইজ ইকুয়াল টু 3/4। 3/4। তাহলে এখানে লিখি, একটা বার করে দিই। তাহলে 4r1 ইজ ইকুয়াল টু 3r2। তাহলে বা r1 ইজ ইকুয়াল টু 3r2/4, অথবা অন্য করতে পারতাম, r2 ইজ ইকুয়াল টু ধরেও করা যাবে। তাহলে আমি r1 ধরে করেছি, r1 সমান 3r2/4 রেখে দিলাম। এইবার বলেছে দুটি চোঙের অনুপাত কি? তাহলে চোঙের অনুপাতে আয়তনের সূত্র কি? πr²h। তাহলে প্রথম চোঙের আয়তন আর দ্বিতীয় চোঙের আয়তনের সূত্র কি? πr²h। তাহলে অতএব প্রথম ও দ্বিতীয় চোঙের আয়তনের অনুপাত, তাহলে কি হচ্ছে? πr²। আর মানে কি? আর প্রথম চোঙের r1, তাহলে r1², এর উচ্চতা কত? h। ঠিক আছে? ইস্টু দ্বিতীয় চোঙ কি? পাই লিখলাম। এটাকে তো r2 আছে, তাই লিখব r2² ইন্টু এর উচ্চতা কত? 2h। এই জায়গাটা কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে। প্রথম চোঙে πr1²h, কেননা প্রথম চোঙের ব্যাসার্ধ কত? r1, তার স্কোয়ার h, ইস্টু পাই এই দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ কত? r2², তার উচ্চতা কত? 2h। এটা রেখেছি। তাহলে বোথ সাইড কিন্তু পাই চলে যাচ্ছে, চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে, এই পাই চলে গেল, আর এইচটাও চলে গেল। তাহলে পড়ে থাকে কি? r1² ইস্টু 2r2²। তাহলে r1 এর মান কত? 3r2/4। এই r1 এর জায়গায় কিন্তু এই মানটা পুট করে দেবো। দেখো কি করছি। তাহলে 3r2/4 তার হোল স্কোয়ার ইস্টু 2r2²। তাহলে এখান থেকে টেনে বার করছি, 3 তিরিকে 9, 3 তিরিকে 9 ডিভাইডেড বাই 4 4 16, আর এখান থেকে r2 স্কোয়ার করলে r2² ইস্টু 2r2²। তাহলে বোথ সাইড কিন্তু r2² কিন্তু কেটে বেরিয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকে কি? 9 16 ইস্টু 2। এটাকে সরল অনুপাতে নিয়ে যাব। এখানেই দেখা যাচ্ছে 16 আছে, নিচে 16 করতে গেলে উপরে 16 দ্বিগুণ করতে হবে। তাহলে কি হবে?
9-এর 16 এখানে করলাম ইস্টু এখানে 2 ইন্টু 16 আর নিচে কি আছে 1 ইন্টু 16, তাহলে কত হচ্ছে 9:32। তাহলে দুটি চোঙের আয়তনের অনুপাত কত 9:32। আশা করছি এই পর্যায়ে এসএকিউ 6টা অঙ্ক তোমাদের বোঝাতে পেরেছি। পরবর্তী 6টা অঙ্ক নেক্সট ভিডিওতে আনছি, তোমরা অবশ্যই ফলো করবে এবং অনুসরণ করবে। আজ এই পর্যন্ত। ভিডিওটা শেষ করার আগে বলি, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। এরকম আরও 2026 সালে পরবর্তী যে অঙ্কগুলো পড়েছে এগুলো নিয়ে আসতে থাকবো, আরও আকর্ষণীয় অঙ্ক নিয়ে আসতে থাকবো। চ্যানেলটা অবশ্যই ফলো করতে থাকো। আজ এই পর্যন্ত।